ভারতের দিকে যে আঙুল তুলে তাকাবে, যে ভারতকে টোকা মারার চেষ্টা করবে, ভারতের কোনো ক্ষতি করার চেষ্টা করবে, ভারতের কোনো বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবে, তাকে ভারত সরকার যে কি শিক্ষা দেবে সেইটা সে পরবর্তীকালে বুঝতে পারবে। এবং বাংলাদেশকে একটা উচিত শিক্ষা দেওয়ার ভারতেরও দরকার রয়েছে। ভারতে আসার চেষ্টা সংখ্যালঘুদের, বাংলাদেশ সীমান্তে যুদ্ধ অবস্থায় বিএসএফ নজিরবিহীন ব্যবস্থা, কি বলবেন? দেখুন, পরিষ্কার বক্তব্যটা হচ্ছে যে বাংলাদেশের এটা একটা পুরনো রোগ। যখন ভারত তাদেরকে সাহায্য করলো, তারপরেও সংখ্যালঘুদের সেখান থেকে তাড়ানো হয়েছিল এবং এখানে এসে সংখ্যালঘুরা বসবাস করত বহু বছর ধরে, এখনও তারা রয়েছে। সংখ্যালঘুদের ওখানে অবস্থা অত্যন্ত খারাপ। প্রকাশ্য রাস্তায় তাদেরকে মারধর করা হচ্ছে, মহিলাদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে রেপ করা হচ্ছে। নোবেলজয়ী ডক্টর ইউনিসের শাসনকালে 1100 মহিলা রেপ হয়েছে। আমার খবর নয়, বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর। 550 জনের ওপর মানুষ খুন হয়েছে, তার মধ্যে হিন্দুদের সংখ্যা অর্ধেকেরও বেশি। এই পরিস্থিতি যদি কোনো দেশের হয়, সেখানে মানুষ সুরক্ষিত নয়। এবং যেভাবে বাংলাদেশ সরকার, আদৌ সরকার আছে কিনা জানি না, যেভাবে বাংলাদেশের প্রশাসন ভারতের দিকে আঙুল তুলছে, বাংলাদেশের প্রশাসন ভারতের বিভিন্ন প্রভিন্সের কথা বলছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছে, দেশের প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছে, তাতে এটা বোঝা যায় তালিবানি শাসনের থেকেও খারাপ অবস্থা এই মুহূর্তে বাংলাদেশ। বাংলাদেশের একজন হুজুর মমতা বন্দ্যোপাধ্যায়কে নষ্টা মহিলা বলে ব্যক্ত করেছেন, কি বলবেন? দেখুন, এই সমস্ত হুজুর না খেজুর, মাথায় টুপি পরা, কতগুলো আলফাল বক্তব্য দেওয়া লোক, এদেরকে আমরা কোনো হিসাবের মধ্যে ধরি না। আমার দেশের লোক এদের কোনো হিসাবের মধ্যে ধরে না। এখানে আমার অনেক মুসলিম ভাই বন্ধু আছে, কলিগ আছে, তাদেরকেও আমি জিজ্ঞেস করেছি। তারা বলছে যে এই লোকগুলো একদম শয়তান লোক, এই লোকগুলোই বাংলাদেশকে নষ্ট করছে। আর ওই সমস্ত হুজুর খেজুর এরা অনেক কিছু বলবে। নিজের দেশে একটা কথা আছে যে নিজে আপনা গলি মে কুত্তা ভি শের হতা है। পরিষ্কার, আমি এই কথাটা বলতে বাধ্য হলাম। নিজের দেশে ওরা অনেক কিছু বলবে। আমার ভারতের দিকে যে আঙুল তুলে তাকাবে, যে ভারতকে টোকা মারার চেষ্টা করবে, ভারতের কোনো ক্ষতি করার চেষ্টা করবে, বা ভারতের কোনো বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবে, তাকে ভারত সরকার যে কি শিক্ষা দেবে সেইটা সে পরবর্তীকালে বুঝতে পারবে। এবং সেই শিক্ষাটা শুধু তাকে নয়, তার দেশকেও দেওয়া হবে। ভুলে যেন না যায়, পাকিস্তান এখন ভারতের খুব ভারতের কাছ থেকে শিক্ষা পেয়েছে, তো খুব ভালোভাবেই পেয়েছে। এবং পাকিস্তান জানে ভারতকে এখন অ্যাটাক করা সম্ভব নয়, সেই জন্য বোধহয় করাচি থেকে অস্ত্র বোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরে পাঠিয়েছে ওইখান থেকে ভারতের ওপরে অ্যাটাক করার জন্য। আমি পরিষ্কার বলে দিই, ভারতের ওপরে এই চক্রান্ত পাকিস্তান বাংলাদেশের কোনোদিনই সফল হবে না, কোনোদিনই সফল হবে না। কারণ আমরা খবর পেলাম, দেখতে পেলাম মিডিয়াতে যে ওই খালেদা জিয়া তিনি পাকিস্তানের কিছু লোকের সঙ্গে বৈঠক করতে পারেন, এটা তার জন্য বেনিফিশিয়ারি হতে পারে। কিন্তু ভারতের ক্ষতি করতে যারা চাইবে, আর এই সমস্ত হুজুর খেজুর, এদের দিয়ে কি হবে? মুখ্যমন্ত্রীকে যে বলছেন, মুখ্যমন্ত্রীর চটি মোছার যোগ্যতা আছে ওই হুজুরের? মুখ্যমন্ত্রীর চটি মোছার যোগ্যতা নেই। মুখ্যমন্ত্রীর চটি মোছার জন্য ওই হুজুরের থেকে একজন ভালো লোকের প্রয়োজন হয়। ওই সমস্ত লোক যারা আমার দেশের মুখ্যমন্ত্রীকে আজে বাজে কথা বলে, যারা আমার দেশের প্রধানমন্ত্রীকে আজে বাজে কথা বলে, আমার দেশের নিরাপত্তা নিয়ে কথা বলে, আমি মনে করি ইমিডিয়েট তাদেরকে অ্যারেস্ট করা উচিত এবং তাদের বাকি জীবনটা কারাগারের পেছনে থাকতে হবে। তার মানে তাদের থেকে বড় সন্ত্রাসবাদী এই মুহূর্তে বাংলাদেশে আর কেউ নেই। চলছে বাংলাদেশে পাঠানো পিস কিপিং ফোর্স, বড় বার্তা মমতার, কি বলবেন? অবশ্যই
রাজনৈতিক দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট বর্ষিয়ান একজন নেত্রী। তিনিও মনে করেছেন পার্শ্ববর্তী দেশে শান্তি ফিরে আসুক, আমরাও তাই চাই। শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের এয়ার যোগাযোগ, ট্রেন যোগাযোগ, বাস যোগাযোগ, সড়কপথে যোগাযোগ, সমস্ত যোগাযোগ সুন্দর ছিল। সেখানকার লোকরা এখানে আসতো, এখানকার লোকরা সেখানে যেত, ব্যবসা বাণিজ্য হতো, সমস্ত কিছু ভালোভাবে চলতো। আজকে 3.5 মাসে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে মনে হয় বাংলাদেশ স্বাধীন হয়নি, বা তাদের স্বাধীনতার পরে মানে 30 বছর পিছিয়ে গেছে বাংলাদেশ। এখন যা পরিস্থিতি দাঁড়িয়ে আছে, আমরা অত্যন্ত মানে আশাহত যে বাংলাদেশ একটা তালিবান দেশে পরিণত হবে। বাংলাদেশের নিজের গন্ডগোল নিজেরা থামাতে পারবে না। বাংলাদেশে আওয়ামী লীগের লোককে ধরে ধরে মারা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন আমি তাকে পূর্ণ সমর্থন করি। অবশ্যই যে দেশে শান্তি নেই সেখানে শান্তির বার্তা ফিরিয়ে আনা উচিত। আমরা আর কোনো বিশ্বযুদ্ধ, কোনো গণ্ডগোল, কোনো রক্তপাত, রাহাজানি, হানাহানি, মারপিট দেখতে চাই না। আমরা সভ্য পৃথিবীতে বাস করতে চাই। তার যারা বিরোধিতা করতে চাইছেন, ঠিক আছে, তার কথা যদি খারাপ লাগে, নিজের দেশে তারা শান্তি ফিরিয়ে আনুক। সেটা কেন করতে পারছে না? সেখানে কেন গুলিগোলা চলছে? সেখানে কেন এত ধর্ষণের ঘটনা? সেখানে কেন এত মানুষ খুন? সেখানে হিন্দুদের ওপর কেন এত অত্যাচার? আর আমি বলতে চাই, কি জুডিশিয়ারি বাংলাদেশে? আই এম চ্যালেঞ্জিং দ্য জুডিশিয়ারি অফ বাংলাদেশ গভর্নমেন্ট। একজন অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট বারে দাঁড়িয়ে বলছেন যদি কেউ চিন্ময় দাসের হয়ে ওকালতনামা ফাইল করে তাকে গণপিটুনি দেওয়া হবে। আমি তাকে বলতে চাই, আপনি কোত্থেকে আইনটা পাশ করে এসেছেন? আপনার দেশের এই শিক্ষা? আপনি আবার লোকের হয়ে মামলা লড়েন? লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। এরকম একজন আইনজীবী কোনো একটা দেশের এইরকম একজন আইনজীবী থাকতে পারে? ভারতবর্ষে আমরা দেখেছি কাসবের হয়ে আইনজীবী আছেন। সঞ্জয় রায় এত বড় ঘটনা, আরজি করের ঘটনা, তার হয়ে আইনজীবী লড়ছে। প্রতিটা খুনের কেসে, রেপের কেসে, কামদুনি কেসে তাদের হয়ে আইনজীবী লড়েছে। আইনজীবীরা সমস্ত জায়গায় লড়তে পারে, সেখানে আইনজীবীদের অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে। তার মানে সেই দেশের শাসন ব্যবস্থা, সেই দেশের জুডিশিয়ারি সমস্ত কিছু একদম রসাতলে চলে গেছে। সেই দেশে শাসন বলে কিচ্ছু নেই, তালিবানের থেকেও খারাপ অবস্থা। কিন্তু একদিকে যেমন উনি শান্তি বাহিনী পাঠানোর কথা বলছেন, অন্যদিকে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জামাই আদর করছেন। এই দ্বিচারিতা কেন? না দেখুন, এই মুহূর্তে কিন্তু অনুপ্রবেশকারীদের জামাই আদর করছেন এটা আমি বলতে পারবো না। আগে যা হয়েছে সেটা হয়েছে। এই মুহূর্তে আমার মনে হয় এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যথেষ্ট স্ট্রিক্ট। জামাই আদর করলে তার ফল কিন্তু মারাত্মক হতে পারে, এটা তার বোঝা উচিত। এবং তিনি বুঝে শুনেই মন্তব্য করেছেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের তার কথার উপরে ভরসা রাখতে হবে। আমি রাজনৈতিকভাবে তার সঙ্গে সহমত নাই হতে পারি, তার দলের সঙ্গে আমার মতভেদ থাকতে পারে, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রীর পোস্ট হোল্ড করছেন। তিনি একটা কথা বলেছেন, এটা একটা বিদেশের সঙ্গে আমার দেশের সম্পর্ক নিয়ে যখন আমার দেশের দিকে তারা আঙুল তুলছে, আমার দেশের দিকে তারা যখন আজে বাজে মন্তব্য করছে এবং আমার দেশের নিরাপত্তার উপরে তারা প্রশ্নচিহ্ন তুলছে, সেই জায়গায় আমাদের সকলকে একত্রিত হতে হবে। এবং আমি মনে করি অনুপ্রবেশকারীদের ঢোকার যাতে কোনো জায়গা না থাকে সেটা কেন্দ্রীয় সরকার, এবং যেহেতু এই রাজ্যের সঙ্গে অন্তত দুটো বর্ডার রয়েছে, রাজ্য সরকার একযোগে কাজ করতে হবে। বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশকারী, কোনো গণ্ডগোলের লোক যাতে এখানে ঢুকে কোনো গণ্ডগোল না করতে পারে, সেইটা একযোগে সবাইকে দেখতে হবে। বাংলাদেশকে একটা উচিত শিক্ষা দেওয়ার ভারতেরও দরকার রয়েছে। আমার হিন্দুরা সেখানে আক্রান্ত হচ্ছে, আওয়ামী লীগের লোকরা সেখানে আক্রান্ত হচ্ছে, রাজপথে স্লোগান দেওয়া হচ্ছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আরে ভারত যাদের মামার বাড়ি মানে তাহলে ভারতে যাদের চিকিৎসা হচ্ছে, ভারতে তাদের যে ব্যবসা চলছে, ভারত থেকে তাদের যে আমদানি হচ্ছে, সেইগুলো তাহলে বন্ধ হয়ে যাক, সেগুলো তাহলে বন্ধ হয়ে যাক। তাতে ভারতের 12% মাত্র ক্ষতি হবে, 12%, কিন্তু বাংলাদেশের 95% রপ্তানি ভারতবর্ষ থেকে হয়। ভারতবর্ষ
ভারতবর্ষ 1 মাসের জন্য রপ্তানি, কালকেও আমি দেখেছি বর্ডারে গন্ডগোল হয়েছে এবং তারপরে খবর ভাইরাল হয়েছে যে আলুর ট্রাক হিলি বর্ডার দিয়ে, বালুরঘাটের হিলি বর্ডার দিয়ে ঢুকেছে, পেঁয়াজের ট্রাক ঢুকেছে, চিনির ট্রাক ঢুকেছে। আমি বলতে চাই, তোরা নিজেদের স্বয়ংসম্পূর্ণ করো না। তুমি আমার দেশের দিকে আঙুল তুলছো কেন? আমার দেশের 1% হওয়ার ক্ষমতা তোমার নেই। তোমার ইউনিস থাকুক আর যেই থাকুক, তুমি নিজের দেশের লোককে শান্তিতে থাকতে দিতে পারছো না, নিজের দেশের লোকের মুখে খাবার তুলে দিতে পারছো না, নিজের দেশে শাসন ব্যবস্থা করতে পারছো না, নিজের দেশে একটা তুমি কোনো সরকার গঠন করতে পারছো না 4 মাস ধরে। সেই দেশের লোকরা আবার বড় বড় কথা বলে ভারতের সম্পর্কে। আমি মনে করি বাংলাদেশ নিজের উন্নতি করুক, কিন্তু ভারতের দিকে যদি তারা এইভাবে বারবার যদি এই রকমভাবে ভারতের সম্বন্ধে খারাপ মন্তব্য এবং খারাপ কাজকর্ম করার চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু ভারতও ছেড়ে কথা বলবে না। সুতরাং তারা ভালো থাকুক, আমরাও ভালো থাকি, এটাই কাম্য। কিন্তু যদি সেটা না হয়, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে, এই ব্যাপারে আমি আশাবাদী।